টিনটিনস ক্লাসেস এর সকলকে স্বাগত। আজকে আমরা সেশন, এই যে কারেন্ট সেশনটা আছে সেখানে সংবিধানের যে শেষ চ্যাপ্টার 33 নম্বর চ্যাপ্টার লক্ষ্মীকান্তের স্টেট লেজিসলেচার বা বিধানসভা, এইটা নিয়ে একটুখানি দেখে নেব যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে এবং কি কি পড়তে হবে। এটা আমাদের স্টেট সম্পর্কিত চ্যাপ্টার এবং ডেফিনেটলি এটা পার্ট 6-এই আছে। তো 168 নম্বর ধারা থেকে শুরু হয়ে নিয়ার অ্যাবাউট 212 পর্যন্ত ধারাতে এই সংবিধানে স্টেট লেজিসলেচার বা বিধানসভা সম্পর্কে লেখা আছে। বিধানসভা বাইক্যামেরাল হতে পারে, ইউনিক্যামেরাল হতে পারে। বাইক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট, আপার হাউস লোয়ার হাউস এরকম হতে পারে। আবার ইউনিক্যামেরালও হতে পারে, যেটা আমাদের রাজ্যে আছে, একটাই কক্ষ থাকে যেটাকে বিধানসভা বলে, এবং বিধান পরিষদ হচ্ছে আপার কক্ষ যদি থাকে তখন তাকে বলে। সংবিধানে পরিষ্কার করে লেখা আছে যে কোন কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা থাকবে, কোন কোন কক্ষে, এই কোন কোন রাজ্যে এক কক্ষ বিশিষ্ট বিধানসভা এবং বিধান পরিষদ থাকবে। তো সেই হিসেবে আমাদের রাজ্যে যেহেতু কেবলমাত্র বিধানসভা আছে, তো আমাদের পরীক্ষাতেও বিধানসভা সম্পর্কেই আমাদের জানতে হবে। তো বিধান পরিষদটা আমরা বাদ দিতে পারি। তো বিধানসভার ক্ষেত্রে আমাদের পার্লামেন্টে আমাদের যেরকম যে যে জিনিসগুলো আমাদের জানা দরকার ছিল, ঠিক সেই জিনিসগুলো আমরা বিধানসভাতেও আমরা জানব। তো আমরা চ্যাপ্টারটা নিয়ে এগিয়ে যাচ্ছি। তো এইখানে আমরা যেটা দেখছি প্রথমে যে 168 থেকে 212 অফ পার্ট 6, এইটা হচ্ছে আমাদের বিধানসভা নিয়ে কাজ হচ্ছে। এবং বিধানসভার অর্গানাইজেশন কি, যেটা আমি বললাম এক্ষুনি, যে দুটো হাউস হয়, বাইক্যামেরাল হতে পারে অথবা ইউনিক্যামেরাল হতে পারে। ঠিক আছে, কতগুলো আছে স্টেট আছে যেগুলোতে বাইক্যামেরাল সিস্টেম আছে, সেগুলো সংবিধানেই লেখা আছে। হ্যাঁ, সংবিধানের ধারাতেই লেখা আছে যে এই স্টেটগুলোতে তোমার বাইক্যামেরাল লেজিসলেশন আছে। ঠিক আছে, আর বাকি সমস্ত স্টেটগুলোতে ইউনিক্যামেরাল লেজিসলেশন আছে। তো কনস্টিটিউশনে লেজিসলেটিভ কাউন্সিল, যেটা আপার হাউস, সেইটা মানে স্থাপন করা বা সেটাকে রিমুভ করা, এটার ক্ষমতা দেয়া আছে পার্লামেন্টকে। ঠিক আছে, স্পেশাল মেজরিটিতে তুমি পাস করতে হবে। স্পেশাল মেজরিটিতে তুমি যদি পাস করো তাহলে সেই বাইক্যামেরাল লেজিসলেশন যেটা আছে, মানে আপার হাউস যেটা, সেটা থাকবে অথবা ডিসলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা আমরা একটু দেখে নিলাম। এইটা দেখে নেওয়ার পর আমাদের জানতে হবে যে অ্যাসেম্বলির কম্পোজিশন কিভাবে হয়। তো আমরা মেনলি যেটা দেখব যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, হ্যাঁ, লেজিসলেটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুটো হাউসের নাম। আমরা মেনলি দেখব লেজিসলেটিভ অ্যাসেম্বলি সম্পর্কে। তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 60 থেকে 500 জন মেম্বার থাকতে পারে। ঠিক আছে, তাদেরকে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা শর্ট ফর্মে MLA বলা হয়ে থাকে। তো 60 থেকে 500 হয়, কিন্তু কত ব্যতিক্রম যেটা আছে, যেগুলো খুব ছোট স্টেট, অরুণাচল প্রদেশ, সিকিম, গোয়া, এখানে 30, মিজোরাম, নাগাল্যান্ডে 40 আর 46। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে, কিন্তু নর্মালি 60 থেকে 500 অবধি তার স্ট্রেংথ হয়ে থাকে। ঠিক আছে, এবার গভর্নর নমিনেট করতে পারেন। গভর্নর 2020 সাল পর্যন্ত এই প্রভিশনটাকে বাড়িয়েও দেওয়া হয়েছে। একজন মেম্বার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি মেম্বারকে নমিনেট করতে পারেন। ঠিক আছে, এইবার টেরিটোরিয়াল কনস্টিটুয়েন্সি ফান্ডাটা হচ্ছে যে একজন আমাদের যে ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট যেটা আমাদের তৈরি হয়, সেটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ওয়াইজ তৈরি হয়। তাহলে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, একটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তোমার কত বড় হবে সেইটাকে ডিফাইন করা হয়, যে প্রত্যেক রাজ্যের মধ্যে যে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে অলমোস্ট ইকুয়াল নাম্বার অফ লোক থাকবে, যে বিটুইন পপুলেশন অফ রেশিও বিটুইন, এই যেখানে যেটা লেখা আছে যে রেশিও বিটুইন দ্য পপুলেশন অফ ইচ কনস্টিটুয়েন্সি অ্যালটেড ইজ সেম থ্রু আউট দ্য স্টেট। মানে একটা পার্টিকুলার রাজ্যে যে পপুলেশন পার কনস্টিটুয়েন্সি, সেইটা যেন তোমার
মোটামুটি একই থাকে, ±10% ডেভিয়েশন হতে পারে, ঠিক আছে। তো এইখানে পপুলেশন বলতে কিন্তু বলছে সেন্সাস, মানে এটা সেন্সাস পপুলেশন, ইট ইজ নট ভোটার লিস্ট, ঠিক আছে। তো মানে যারা ভোট দেয় না তাদেরকেও কিন্তু পপুলেশনের মধ্যে ধরা হয়েছে। এবার প্রত্যেক সেন্সাসের পরে কিন্তু এই রিঅ্যাডজাস্টমেন্ট হয়। তো রিঅ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে আবার এই টেরিটোরিয়াল যে বাউন্ডারিটা, মানে ধরো তুমি যেখানে থাকো সেখানে যে বিধানসভা আর যে এরিয়া, সেই এরিয়াটা চেঞ্জ হতে পারে প্রত্যেক সেন্সাসের পর। মানে আমাদের 2021 সালে যে সেন্সাস হবে সেই সেন্সাসের পরে এটা আবার মানে টেরিটোরিয়াল বাউন্ডারি যেটা সেটা চেঞ্জ হতে পারে। তুমি তোমার ভোটার আইডি কার্ড যদি থাকে, ভোটার আইডি কার্ডের উল্টো দিকে তোমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটা তুমি দেখতে পাবে। সুতরাং ভোটার লিস্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই কাজগুলো ডিলিমিটেশন কমিশন করে। ডিলিমিটেশন কমিশন কোনো কোনো অংশকে কোনো বিধানসভার মধ্যে রাখতে পারে বা বিধানসভার বাইরে নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেইভাবে তোমার এটা হয়। তো এই জায়গাটা এইটুকু জানলেই হবে। এরপর হচ্ছে রিজার্ভেশন অফ SC ST। রিজার্ভেশন অফ SC STও 2020 সাল অবধি চলবে, তারপর আবার বেড়ে গেছে, সেইটা আরও চলবে এখন। তো সেটাও তোমার পপুলেশন রেশিওর বেসিসে তোমার SC STর ইয়েটাও হয়। কম্পোজিশন অফ কাউন্সিল, এটা তোমার দেখা এই মুহূর্তে দরকার নেই, কারণ কাউন্সিল আমাদের নেই। এরপর আমরা চলে যাব ডিউরেশন অফ দ্য হাউসেস। ডিউরেশন অফ দ্য হাউসেস হচ্ছে জেনারেলি তো তোমরা জানো যে 5 বছর থাকে, কিন্তু 5 বছর নাও থাকতে পারে, তাহলে ডিসলভ করে দিতে পারেন গভর্নর, হ্যাঁ, এবং তিনি ফ্রেশ ইলেকশন কল করতে পারেন, ঠিক আছে। এবার অ্যাসেম্বলি এমার্জেন্সি যদি থাকে, যদি ন্যাশনাল এমার্জেন্সি যদি মানে ডিক্লেয়ার করা হয় বাই ল অফ পার্লামেন্ট, তখন অ্যাসেম্বলি কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে। অ্যাসেম্বলি যে টার্মটা মানে শেষ হয়ে গেলেও সেটা এক্সটেন্ড করা যেতে পারে। তবে এমার্জেন্সি এক্সপায়ার করার 6 মাস পর পর্যন্তই সেটা এক্সটেন্ড করা যাবে, তার বেশি করা যাবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে যে ওই এমার্জেন্সি শেষ হয়ে যাওয়ার পর যে মানে যেদিন এমার্জেন্সি শেষ হলো সেদিন থেকে 6 মাসের মধ্যে কিন্তু নতুন বডি ইলেকশন করে নতুন বডি তাকে তৈরি করতে হবে। তো এইটা হলো আমাদের মানে টার্ম যেটা বিধানসভা। এরপর হচ্ছে যদি এমএলএদের কোয়ালিফিকেশান, এমএলএদের কোয়ালিফিকেশান আর এমপিদের কোয়ালিফিকেশান একই, তবে এখানেও তোমাকে যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে তাদের বয়স, ঠিক আছে। মানে আমাদের ক্ষেত্রে 25 বছর বয়স হতে হবে তাকে, যদি মানে এমএলএ হতে হয়, ঠিক আছে। এছাড়া রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950-তে 1951-এ বলা আছে যে সে কি কি তার আরও ক্রাইটেরিয়া হতে হবে সেইটা দেয়া আছে। এছাড়া যেটা দেয়া আছে সেটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশান কি কি গ্রাউন্ডে হতে পারে, এটাও রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টেই দেয়া আছে। তাহলে সেগুলো একটুখানি তোমাকে দেখে নিতে হবে যে কি কি কারণে সে মানে ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারে, আইদার এমএলএ হিসাবে দাঁড়াতে না পারে বা অথবা এমএলএ হলেও পরবর্তীকালে কোর্ট কেস হয়ে সে মানে ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারে। তো এইগুলো একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে, কী কী কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া এবং কী কী ডিসকোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া। এবার অ্যান্টি ডিফেকশানের জন্য সে ডিসকোয়ালিফাইড হতে পারে। অ্যান্টি ডিফেকশান তোমরা জানো যে 10th শিডিউলে দেয়া আছে। তাহলে 10th শিডিউলে অনুযায়ী সে চেয়ারম্যান কাউন্সিলের ক্ষেত্রে এবং বিধানসভার ক্ষেত্রে স্পিকার, তিনি অ্যান্টি ডিফেকশনটা তিনি করবেন। এছাড়া কিন্তু অন্যান্য যে তার ডিসকোয়ালিফিকেশান সেটা গভর্নর ডিসাইড করেন, কিন্তু অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী সেটা কিন্তু স্পিকার ডিসাইড করেন, ঠিক আছে। যদিও পরবর্তীকালে যেটা জানা গেছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে স্পিকারের যে ডিসিশন সেইটা কিন্তু সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ হবে, মানে যে কেউ এটার এগেনস্টে কোর্টে অ্যাপিল করতে পারে। ওথ অ্যাফার্মেশন এমন কিছু ইম্পর্টেন্ট না, সেটাকে তুমি বাদ দিতে পারো। এরপর হচ্ছে কি কি কারণে ভেকেশন অফ সিট হতে পারে, সেটা হচ্ছে ডাবল মেম্বারশিপ হতে পারে, হ্যাঁ, দুটো হাউসের লেজিসলেচারে একসাথে হবে না,
তো যেরকম পার্লামেন্ট এমপি এমএলএ একসাথে হতে পারে না, সুতরাং মানে আমাদের ক্ষেত্রে যেহেতু কেবলমাত্র বিধানসভা আছে, এমএলএ হলে তাকে সে এমপি থাকতে পারবে না, তো তাকে এমপি আর এমএলএর মধ্যে যে কোনো একটা পোস্টে থেকে তাকে রিজাইন করতে হবে। আর ডিসকোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া অনুযায়ী ভেকেশন হতে পারে। ডিসকোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া যা যা আছে দুটো জায়গায় আছে, একটা হচ্ছে কনস্টিটিউশনে আছে, আর একটা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951-এ আছে। তো এই অনুযায়ী তার ডিসকোয়ালিফিকেশান হতে পারে, সে নিজে রেজিগনেশন করতে পারে। অ্যাবসেন্স থাকতে পারে যে 60 days, all the meetings of 60 days without any permission যদি সে অ্যাটেন্ড না করে, তাহলে সে অ্যাবসেন্ট হলে তার এটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আরও কিছু কিছু কেস আছে, সেগুলো একটুখানি দেখে নিতে হবে। যেরকম পার্লামেন্টে স্পিকার আছে সেই রকম ইয়েতেও আমাদের আছে, বিধানসভাতেও আমাদের স্পিকার আছে। তিনি যেভাবে নির্বাচিত হন, তিনি একজন মানে স্পিকারের কী কী পাওয়ার এবং রেসপন্সিবিলিটি আছে সেইটা একটুখানি দেখে নিতে হবে আমাদের। স্পিকারের ক্ষেত্রে তোমরা জানো যে মেন পাওয়ার হচ্ছে যে তিনি মানি বিলের ক্ষেত্রে থাকে, আর বিধানসভা পরিচালনার তিনি কাজ করেন। আর তিনি নিজে প্রথমে ভোট দেন না, কিন্তু পরবর্তীকালে কাস্টিং ভোট যদি দরকার হয় সেই ক্ষেত্রে কাস্টিং ভোটে তিনি করতে পারেন। একটা এই যে 6 নম্বর পয়েন্টে যেটা বলা আছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে মানি বিলের ক্ষেত্রে তার ডিসিশন। আরেকটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন 10 শিডিউলের ক্ষেত্রে তিনি ডিসাইড করেন, এটাও ইম্পর্ট্যান্ট আছে। আর বাকি জিনিসগুলো তো গভর্নর করেন, এটা তোমরা জানো। আর বিভিন্ন যে অ্যাসেম্বলিতে যে কমিটি তৈরি হয়, তো সেখানে তিনি তার চেয়ারম্যান নিয়োগ করেন। আর বিজনেস অ্যাডভাইসারি কমিটি মেনলি এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে বিজনেস অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান কিন্তু জেনারেলি স্পিকার হন, ঠিক আছে? এটা একটা ইম্পর্ট্যান্ট কমিটি। পার্লামেন্টের মতোই এখানে ডেপুটি স্পিকারও আছেন। তো ডেপুটি স্পিকারের কাজও যেখানে আমাদের পার্লামেন্টে যেরকম ডেপুটি স্পিকারের যা যা কাজ, এখানেও ঠিক তাই কাজ হয়। আর স্পিকার 14 জনের একটা প্যানেলকে নমিনেট করেন অ্যাজ চেয়ারম্যান। তো ডেপুটি স্পিকার না থাকলে সেই চেয়ারম্যান যারা থাকেন তারা সভার কাজ পরিচালনা করেন। তো এটা গেল। এরপর চেয়ারম্যান ইন কাউন্সিল, ডেপুটি চেয়ারম্যান কাউন্সিল তোমাদের পড়ার দরকার নেই, কারণ আচ্ছা এবার হচ্ছে যে কী রকমভাবে তোমার সেশনগুলো হতে পারে। সেই সেশন যেগুলো হয় সেইটা হচ্ছে যে প্রথমে সেশন সমন করা হয়, ঠিক আছে? গভর্নর সেশন সমন করেন, মানে সেশনটাকে তিনি স্টার্ট করেন, ঠিক আছে? দুটো সেশনের মাঝখানে 6 মাসের গ্যাপের বেশি করা যাবে না, হ্যাঁ। এবং সুতরাং বছরে 2 বার তাকে সেশন ডাকতেই হবে। তো আমরা জানি যে একটা ইয়েতে 4টে সেশন ডাকা হয়, তো সেটা আমরা আগেই দেখেছি। উইন্টার সেশন, সামার সেশন, বাদল অধিবেশন, 3খানা সেশন ডাকা হয়, উইন্টার সেশন, সামার সেশন এবং তোমার বাদল অধিবেশন। এইটা হলো সমন করা। তার মানে তোমার বিধানসভার সমন করেন হচ্ছে গভর্নর। অ্যাডজার্নমেন্ট হতে পারে। অ্যাডজার্নমেন্ট হচ্ছে তোমার যখন মানে কোনো কাজ, কোনো বিধানসভায় বিশাল ঝামেলা হয়, তখন সেই কাজটাকে বন্ধ করে রাখা হয়, যাতে আবার ঝামেলা শেষ হলে তখন আবার হাউস রিঅ্যাসেম্বল হয়। তো সেটাকে বলা হয় অ্যাডজার্ন করে দেওয়া, ঠিক আছে? অ্যাডজার্নমেন্ট হতে পারে, অ্যাডজার্নমেন্ট নর্মাল অ্যাডজার্নমেন্ট হতে পারে, যেক্ষেত্রে অ্যাডজার্নমেন্ট বললে স্পিকার বলেন যে অমুক টাইমে আবার সভা বসবে। আর অ্যাডজার্নমেন্ট সাইন ডাই মানে হচ্ছে যে তার জন্য পরে কখন সভা বসবে সেইটা স্পিকার ডাইরেক্টলি বলেন না, ঠিক আছে? তাহলে অ্যাডজার্নমেন্ট এবং অ্যাডজার্নমেন্ট সাইন ডাই এই দুটো হলো। প্রোরোগেশন মানে হচ্ছে যে যখন হাউসের মানে একটা পার্টিকুলার সেশনের কাজ শেষ হয়ে যায়, তারপর গভর্নর প্রোরোগেশন করে দেন, ঠিক আছে? প্রোরোগেশন সেশনের মাঝখানেও করা যায়। প্রোরোগেশন মানে হচ্ছে যে ওই সেশনটা শেষ হয়ে গেল, মানে বাদল অধিবেশন স্পিকার যখন অ্যাডজার্ন সাইন ডাই করে দিলেন বা বাদল অধিবেশন শেষ হয়ে গেল, তার কয়েকদিন বাদে গভর্নর প্রোরোগেশন ডিক্লেয়ার করে দেন। প্রোরোগেশন মানে হলো বাদল অধিবেশনটা শেষ হয়ে গেল। আর ডিসলিউশন মানে হচ্ছে যে তোমার সেই বডিটার মেয়াদ শেষ হয়ে গেল, ঠিক আছে? ডিসলিউশন মানে হচ্ছে যে 5 বছর কমপ্লিট হয়ে গেছে, বা আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস তোমার ওই যে এমএলএদের যে বডিটা সেইটা আর থাকবে না, ঠিক আছে? সেটাকে বলে ডিসলিউশন।
ঠিক আছে, এরপরে আবার নতুন করে ভোট হবে এবং নতুন বিধানসভায় নতুন বডি আসবে। এইখানে যখন তোমার ডিসলিউশন হয়ে যাবে তখন একটা বিলের ভবিষ্যৎ কী হবে, এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এইটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের রাজ্যের ক্ষেত্রে কেবলমাত্র বিধানসভা আছে, বিধান পরিষদ নেই, তাহলে এটা সেই হিসেবে আমাদের ক্ষেত্রে এটা মনে রাখাটা খুব সোজা। কিন্তু আমাদের দেশে পার্লামেন্ট এবং রাজ্যসভা, মানে লোকসভা এবং রাজ্যসভাতে কোনো একটা বিল মানে থাকা অবস্থায়, যদি পেন্ডিং থাকা অবস্থায় যদি লোকসভা ডিসলভ হয়ে যায়, রাজ্যসভা তো আর ডিসলভ হয় না, সুতরাং সেটা একটু জটিল হয়ে যায়। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা মানে খুবই ইজি। হ্যাঁ, মানে যেরকম ধরো প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে যদি অ্যাসেম্বলিতে কোনো বিল পেন্ডিং থেকে যায় তাহলে সেটা ল্যাপস হয়ে যায়, ঠিক আছে। অ্যাসেম্বলিতে পাস হয়ে গেছে, 2 নম্বরটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কারণ আমাদের কাউন্সিল নেই। 3 নম্বর হচ্ছে যে 3 নম্বরটাও আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কিন্তু বিল যদি অ্যাসেম্বলিতে পাস হয়ে যায়, 4 নম্বরটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে বিল যদি অ্যাসেম্বলিতে পাস হয়ে যায় তাহলে কিন্তু গভর্নরের কাছে পেন্ডিং হয়ে আছে, গভর্নর কোনো অ্যাসেন্ট দেননি, সেটা কিন্তু ল্যাপস হবে না, ঠিক আছে। সেইটা পরবর্তীকালে গভর্নর সেটাতে অ্যাকশন করতে পারেন, যেটা আমরা গভর্নর চ্যাপ্টারে দেখলাম, গভর্নর যেভাবে বিলের ওপর অ্যাকশন করেন সেরকমভাবে তিনি করতে পারেন, ঠিক আছে। এবার বিল যদি অ্যাসেম্বলিতে পাস হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে যদি প্রেসিডেন্টের কাছে রিজার্ভ ফর প্রেসিডেন্ট হয়ে যায় এবং প্রেসিডেন্ট যদি সেটাকে আবার ফেরত পাঠান, সেটাও কিন্তু ল্যাপস হয় না, ঠিক আছে। সুতরাং 4 নম্বর আর 5 নম্বর এই দুটো জিনিস তোমাকে একটুখানি খুব ভালোভাবে মনে রাখতে হবে। দিস পার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে। এরপর আমরা আসছি কোরাম হচ্ছে 1/10, যেটা তোমাকে জেনে রাখতে হবে। এই যে লেখা আছে 10 মেম্বার্স অর 1/10 অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার অফ দ্য হাউস, ঠিক আছে। কীভাবে ভোটিং হয়? ভোটিং ওই একই রকমভাবে হয়, প্রিসাইডিং অফিসার ঠিক করেন, এবং যদি ইকুয়ালিটি অফ ভোট হয়, মেজরিটি ডিসিশনে হয়, এবং লেখাই আছে যে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল মেজরিটি দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে অর্ডিনারি বা নর্মাল সিম্পল মেজরিটি দরকার হয়ে থাকে, ঠিক আছে। তো সেইখানে কনস্টিটিউশনে যেখানে স্পেসিফিক বলা আছে যে এখানে স্পেশাল মেজরিটি লাগবে, তো সেইখানে স্পেশাল মেজরিটি দরকার হয় বিধানসভায়। সেগুলো কি কি? এই যে রিমুভাল অফ দ্য স্পিকার অফ দ্য অ্যাসেম্বলি, রিমুভাল অফ চেয়ারম্যান ইন কাউন্সিল, এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল মেজরিটি দরকার হয়, তো সেইখানে সেটা করা হয়। ল্যাঙ্গুয়েজ কি করা হবে? ল্যাঙ্গুয়েজ তো হিন্দি অথবা ইংলিশ বলা হয়েছিল, কিন্তু প্রিসাইডিং অফিসার বলতে পারেন যে যে কোনো লোককে যে কোনো ভাষায় ব্যবহার করার অনুমতি দিতে পারেন। স্টেট লেজিসলেচারে 25 বছর, এই 15 বছর পরে, মানে স্বাধীনতার 15 বছর, কনস্টিটিউশন এফেক্ট হওয়ার 15 বছর পরে ওনারা ডিসাইড করতে পারেন। সেই হিসেবে আমাদের বিধানসভাতেও বলা হয়েছে যে বাংলা ভাষায় কাজ করা যাবে, ঠিক আছে। আর এছাড়া আর একটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল এখানে আসতে পারেন। অ্যাডভোকেট জেনারেল তার বক্তব্য পেশ করতে পারেন বা যে কোনো রকমের প্রসিডিংয়ে তিনি পার্টিসিপেট করতে পারেন, কিন্তু তিনি কোনো ভোট দিতে পারবেন না, ঠিক আছে। এইটা অ্যাডভোকেট জেনারেলের একটা ক্ষমতা আছে, এইটা তোমাদের মনে রাখতে হবে। আর বিল হচ্ছে নর্মাল কেস। বিলের 3টে রিডিং হয়, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং। যে কোনো বিল, অর্ডিনারি বিল, সেটা যে কোনো মন্ত্রীও তুলতে পারেন বা এনি মেম্বার, মানে সরকার পক্ষের মেম্বার বা বিরোধী পক্ষের মেম্বার, তারা বিল তুলতে পারেন। তারপর ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং হয়ে যাওয়ার পরে বিল অরিজিনেটিং হাউসে পাস হবে। আমাদের যেহেতু একটাই হাউস, সুতরাং ওইখানে যদি পাস হয়ে যায় সেইটা চলে যাবে গভর্নরের কাছে ফর হিজ সিগনেচার। সেকেন্ড হাউস আমাদের নেই, সুতরাং এটা আমাদের পড়ার দরকার নেই। গভর্নরের ক্ষেত্রে আমরা আগেই বলেছি কী কী তিনি করতে পারেন, সেটাই এখানে লেখা আছে, সেটা আরেকবার দেখে নেবে। যে অ্যাসেন্ট তিনি নিজে দিতে পারেন, উইথহোল্ড করে রাখতে পারেন, রিটার্ন করে দিতে পারেন হাউসের জন্য, কিন্তু তিনি রিটার্ন করার পরেও যদি হাউস আবার পাস করে দেয় উইথ অর উইদাউট অ্যামেন্ডমেন্ট, তিনি সই করতে বাধ্য।
তো এইটা হলো। এবার হচ্ছে যে যদি প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্টের জন্য প্রেসিডেন্টের অ্যাসেন্টের দরকার হয়। ঠিক আছে, এইটা এই জায়গাটা একটু তোমরা নিজেরা পড়ে নেবে, এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। যদি বুঝতে না পারো তখন আমাকে জানাবে। মানি বিল হচ্ছে একটা জিনিস, মানি বিল আমাদের স্টেট লেজিসলেচারে ইন্ট্রোডিউস হবে উইথ রেকমেন্ডেশন অফ দ্য গভর্নর। ঠিক আছে, এবার মানি বিল যেহেতু টাকা পয়সা সংক্রান্ত, সুতরাং সরকার পক্ষই একমাত্র মানি বিল আনতে পারে। ঠিক আছে, তাহলে সুতরাং একজন মন্ত্রী তিনি মানি বিলটাকে কেবলমাত্র আনতে পারবেন। ঠিক আছে, তাহলে মানি বিল যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাস হয়ে গেল, তখন বিল চলে যায় হচ্ছে গভর্নরের কাছে। গভর্নর জেনারেলি এটাকে সাইন করে দেন। ঠিক আছে, মানি বিল ইজ প্রেজেন্টেড, এই যে এখানে যেটা লেখা আছে যে আমাদের যেহেতু ইউনিক্যামেরাল লেজিসলেশন আমাদের রাজ্যে, তো মানি বিল জেনারেলি গভর্নর সাইন করে দেন, কারণ মানি বিলটা আগেই তার কাছে পাঠানো হয় এবং তিনি রেকমেন্ডেশন করলে তবেই মানি বিলটাকে পেশ করা হয়। তো সুতরাং তারপর গভর্নর বলেন, যদি মানে গভর্নরের সই না করার কোনো ইয়ে থাকে না, কোনো জায়গা থাকে না। ঠিক আছে, তাহলে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের পার্থক্যটা তোমরা মোটামুটি বুঝতে পারলে, অলমোস্ট সিমিলার। তো এখানে আলাদা করে কিছু নেই, কেবলমাত্র আমাদের দেশ এবং রাজ্যের ক্ষেত্রে যদি বলো তাহলে সেইখানে একটাই জিনিস পার্থক্য, যে আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে বাইক্যামেরাল লেজিসলেশন, রাজ্যসভা লোকসভা আছে, আর আমাদের পশ্চিমবঙ্গে কেবলমাত্র বিধানসভা আছে। তো সেই হিসেবে আমাদের এই পার্থক্যটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এইগুলো আর খুব একটা আমাদের দরকার নেই, লেজিসলেটিভ কাউন্সিলের পজিশন নেই যেহেতু আমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে, এবার আমরা আসবো হচ্ছে কি ধারাগুলো। হ্যাঁ, প্রিভিলেজ হচ্ছে দু রকমের। একটা হচ্ছে কালেকটিভ প্রিভিলেজ অফ দ্য হাউস, মানে বিধানসভার কিছু প্রিভিলেজ থাকে এবং প্রত্যেক এমএলএর কিছু নিজস্ব আলাদা আলাদা প্রিভিলেজ থাকে। তো কালেকটিভ প্রিভিলেজ কি হতে পারে, যে এরা পাবলিশ করতে পারে তাদের রিপোর্ট, ডিবেট, প্রসিডিংস এইগুলো, এবং অন্যান্য নিউজ যে মিডিয়া আছে তাদেরকে প্রহিবিটও করতে পারে। ঠিক আছে, মানে এর মধ্যে যা হবে প্রসিডিং যখন হবে তখন বিধানসভায় যদি কেউ মানে বাইরের লোক না থাকবে, লবিতে কেউ না থাকবে, সেটা যদি চায় সেটা তারা করতে পারে, সেই ব্যাপারে তাদের প্রিভিলেজ আছে। নিজেদের রুল নিজেরা বানাতে পারে, পানিশ করতে পারে মেম্বারদের, এবং বিধানসভার প্রিভিলেজ যারা ভঙ্গ করবে তাদেরকে তারা পানিশ করতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার প্রিভিলেজ অফ মোশন অফ প্রিভিলেজ আনতে হয়, ব্রিচ অফ প্রিভিলেজ, যেটা মানে যদি কোনো এমএলএর কথা যদি এক্সিকিউটিভ না শোনে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সেই এমএলএর ক্ষেত্রে সেটা মানে বা ধরো এমন হলো যে বিধানসভায় কোনো একটা সিদ্ধান্ত হয়েছে যেটা এক্সিকিউটিভ কেউ না মানলো, তখন সেক্ষেত্রে তার এগেনস্টে ব্রিচ অফ প্রিভিলেজ আনা যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ইমপ্রিজনমেন্ট বা সাসপেনশনও হতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ ইউ পিপল আর গোয়িং টু জয়েন দ্য এক্সিকিউটিভ পিলার অফ দ্য অর্গানাইজেশন। তো এটা তোমাদের একটুখানি জেনে রাখতে হবে। ঠিক আছে, তো এই রকম কতগুলো কালেকটিভ প্রিভিলেজ অফ দ্য হাউস এটা আছে। এছাড়া ইন্ডিভিজুয়াল প্রিভিলেজ আছে এমএলএদের। এমএলএরা 40 দিন আগে থেকে 40 দিন পরে পর্যন্ত ইমিউন হয়ে যায়। হ্যাঁ, সিভিল কেসের জন্য তাদেরকে কোর্টে ডাকা যায় না বা অ্যারেস্ট করা যায় না। স্টেট লেজিসলেচারে তারা যা বলে তার জন্য তারা কোনোরকমভাবে ইয়ে হয় না, মানে কোনোরকমভাবে তারা কোর্টের কাছে রেসপন্সিবল হয় না। ঠিক আছে, এবং তারা কোনো বডি যদি ডাকে, কোনো ইনভেস্টিগেটিং বডি যেমন সিবিআই বা সিআইডি এরা যদি ডাকে, তাহলে কিন্তু যদি সেশন চলে তাহলে সেই অবস্থায় তারা সেখানে যেতে বাধ্য নয়। তো এইটাও আছে, এই তিনখানা প্রিভিলেজ আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিভিলেজ যেটা, সেটা প্রথমটা, যে 40 দিন আগে থেকে 40 দিন পরে পর্যন্ত তাদের কোনোরকমভাবে কোনো সিভিল কেসে তাদের অ্যারেস্ট বা ডিটেন করা যায় না। তবে ক্রিমিনাল কেস যদি হয় বা প্রিভেন্টিভ ডিটেনশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে করা যায়। ঠিক আছে, তো এইটা তোমাকে জানতে হলো। এরপর এইগুলো আর খুব একটা সেরকম কিছু নাই। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোন কোন ধারাগুলো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই যেটা আছে 168 নম্বর ধারা, যে লেজিসলেচার অফ দ্য স্টেট, এখানেই বলা আছে তোমার যে কতগুলোতে ইউনিক্যামেরাল হবে, কতগুলোতে বাইক্যামেরাল হবে। তারপর হচ্ছে যে 172 কত দিন থাকবে ডিউরেশন, 173 ভেরি ইম্পর্ট্যান্ট,
কোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ, যেটার সঙ্গে তোমাকে পড়তে হবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। এরপর হচ্ছে তোমার 173টা আর কি, মানে দিস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড থরলি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার চলে যাবে এইটা 174টাও একটু দেখে নেবে যে প্রোরোগেশন ডিসলিউশন কাকে বলে, যেটা বইতে আমরা দেখলাম। তারপর তোমরা চলে যাবে 178-এ স্পিকার এবং ডেপুটি স্পিকার কাকে বলে। তারপর হচ্ছে এইখানে যে ধারাটা আছে 178 আমি বললাম। তারপর হচ্ছে 179টাও তোমাকে জানতে হবে যে কিভাবে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে রিমুভ করা যায়, ঠিক আছে। তারপর তোমার চলে যাবে হচ্ছে 190, 91 এবং 92, ভেরি ইম্পর্ট্যান্ট, ডিসকোয়ালিফিকেশন অফ এ মেম্বার, সেটা তো আগেও আমরা বলেছি, এইটা তোমাকে একটুখানি দেখে নিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে 194 পাওয়ার প্রিভিলেজ, যেটা আমরা বললাম কালেকটিভ প্রিভিলেজ এবং ইন্ডিভিজুয়াল প্রিভিলেজ, ঠিক আছে। তারপর হচ্ছে তারপরে যে পার্টটা সেইটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার 199, 200, ঠিক আছে। 199 এবং 200 এই দুটো ধারাতে মানি বিল সংক্রান্ত ব্যাপার আছে, এই দুটো ধারা তোমাকে একটু জানতে হবে। রাদার তোমার 196 থেকে 201 এই টোটাল জায়গাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা এখান থেকেই প্রশ্নগুলো আসে, তো এইটা একটুখানি দেখে নেবে। তারপর হচ্ছে 202 অনুযায়ী আমাদের বাজেট পেশ হয়, এটা মাথায় রাখতে হবে যে স্টেট বাজেট 202 অনুযায়ী আমাদের পেশ হয়। তারপর হচ্ছে 206-তে আছে ভোট অন অ্যাকাউন্ট, এটা একটুখানি নিজেরা পড়ে নেবে, বুঝতে না পারলে আমাকে জানাবে, ঠিক আছে। এইটা হলো তোমার ব্যাপার। তারপর যে 210-এ আছে হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ অফ দ্য লেজিসলেচার, এটাও তোমার ইম্পর্ট্যান্ট আছে। আর 212-তে আছে যে প্রসিডিংস নিয়ে কোর্টে কোনো রকমভাবে কেস করা যাবে না, ঠিক আছে। 210, 212, ঠিক আছে। আর 213-তে আছে গভর্নর অর্ডিন্যান্স জারি করতে পারেন, দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট, ওকে। তো এই হলো আমাদের স্টেট লেজিসলেচার, মাথায় রাখতে হবে। আমি আবার তোমাদের কাছে হাইলাইট করতে চাইছি যে যেহেতু পশ্চিমবঙ্গে কেবলমাত্র লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, লেজিসলেটিভ কাউন্সিল নেই, তো সেই হিসেবে তোমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে জায়গাগুলো আছে সেগুলোই খালি পড়বে।